যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। থাকছে অফলাইন অনলাইনে আবেদনের সুযোগও। নথিভুক্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা। স্বচ্ছ তালিকা তৈরিতে জোর দিয়েছে বিজেপি সরকার। তবে 12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখতে কেমন, টাকা পেতে কি কি তথ্য দিতে হবে আপনাকে দেখে নিন একবার। ফর্মের উপরে যে কথাটি লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে পূরণ করতে হবে। 12 পাতার এই ফর্মে মোট 8টি পার্ট রয়েছে। এই 8টি পার্ট কী কী? কয়ে আছে পারিবারিক পরিচয়, যেখানে কিন্তু পরিবারের প্রধান, তার জন্মগত স্থান বা জন্ম তারিখ বা পরিবারের লিঙ্গ, আধার নাম্বার, ডিজিটাল কার্ডের পারিবারিক যে আইডি, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ ইত্যাদি কিন্তু বিষয়ে লিখতে হবে এই অংশে। পরের অংশে আছে খ, এখানে আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি আপনি পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে হ্যাঁ বা না, এবং পরিবারের মাসিক যে রেশন সেটা তুলছে কিনা। গয়ে আছে সম্পদ, অর্থাৎ আপনার কেমন জমি আছে, কেমন বাড়ি আছে, কতগুলি বাড়ি আছে, পরিবারের মোট সদস্যের জমির পরিমাণ কত, কিংবা আপনার গাড়ি বাড়ি কেমন, এই সমস্ত কিছুই কিন্তু দিতে হবে। সঙ্গে দিতে হবে স্বাস্থ্য বিমা আছে কিনা বা ক্রেডিট কার্ড এগুলো আছে কিনা, এগুলো কিন্তু দিতে হবে। ঘয়ে আছে আয় বা পেশা, অর্থাৎ আপনি কি করেন, কর্মসংস্থার ধরন, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি চাকরি করেন, কজন করেন, সমস্ত কিন্তু উল্লেখ করতে হবে। পরেরটা আছে কিন্তু অন্যান্য পরিচয়। এই অন্যান্য পরিচয়টা কি? সেটি হচ্ছে সিএতে আবেদনের বর্তমান অবস্থান যদি থাকে তাহলে কি, অর্থাৎ তিনি কি এখন ট্রাইব্যুনালে বিচারাধীন ইত্যাদি বিষয় কিন্তু দিতে হবে। এবং পরের অংশ আছে কিন্তু সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ আপনার পরিবারে যে সকল শিশু বা সন্তানাদি আছে তাদের বিবরণ তথ্য কিন্তু এই অংশে দিতে হবে, অর্থাৎ কিসে পড়ে, কোন শ্রেণী, বিদ্যালয়ের নাম, কিংবা এর সঙ্গে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা সেগুলো দেওয়া হয়েছে কিনা ইত্যাদি কিন্তু দিতে হবে। 6 আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, অর্থাৎ আপনি কোনো প্রকল্পের সুবিধা পান কিনা ডিবিডির মাধ্যমে। সেগুলো কি কি হতে পারে, সেগুলো ধরুন আপনি পিএম কিষাণ কিংবা কৃষক বন্ধুর টাকা পান কিনা ইত্যাদি কিন্তু আপনাকে জানাতে হবে। এবং সব থেকে শেষ অংশে আছে ঘোষণা বা সম্মতি। আপনাকে সম্মতি দিতে হবে যে এই মর্মে আমি ঘোষণা করছি যে উপরে যে তথ্য দিয়েছি সেই সমস্ত তথ্য সত্য, এবং যদি অসত্য হয় অর্থাৎ মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে এই যে সামাজিক সুবিধা, এই সুবিধা থেকে। এবার একটু দেখেন, প্রথমে আছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পারিবারিক পরিচয়টা কি, সেক্ষেত্রে কিন্তু সঠিক যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, প্রথমে আছে কি এই পারিবারিক যে পরিচয়, এই পরিচয়ে কিন্তু 12টি পয়েন্ট রয়েছে। এই 12টি পয়েন্টটা আমি পরপর করে বলছি। পরিবারের প্রধানের নাম, অর্থাৎ পুরো নাম লিখতে হবে কিন্তু। পরিবারের যে প্রধান আছে, আপনার মা কিংবা বাবা বা আপনার স্বামী, পরিবারের প্রধান যিনি আছেন তার নাম লিখতে হবে। এবং জন্ম তারিখ কত, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে কিন্তু বছর লিখতে হবে। পরিবার প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা না অন্যান্য। যিনি পরিবারের প্রধান আছে তার আধার নাম্বার লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আর যদি আইডি থাকে সেক্ষেত্রে আপনি ইনপুট করবেন, নচেত করার দরকার নেই। এবার পরিবারের সদস্যের সংখ্যা কত, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ 1 2 করে লিখতে হবে। সেক্ষেত্রে বানান করে লেখার প্রয়োজন নেই। পরের কলমটা আছে সাথে ঠিকানা, যোগাযোগ নম্বর অর্থাৎ ফোন নম্বর দিতে হবে, এবং নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার, প্রধানের সম্পর্ক, আধার নাম্বার যেগুলি আছে সেগুলো কিন্তু এখানে পরপর করে ইনপুট করতে হবে। এগুলি অনেকগুলি দেওয়া আছে,
পরপর করে লিখতে হবে। এবং অন্নপূর্ণা যোজনা জন্য আবেদন করা হচ্ছে, যদি হয় হ্যাঁ, যদি না হয় তাহলে না লিখবেন, যদিও হচ্ছে এটা। এবং বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন। অর্থাৎ যে সমস্ত আপনার পরিবারের সন্তানাদি আছে যাদের বয়স 5 বছরের কম, তাদের কিন্তু আধার নাম্বার চিহ্নিত করতে বলছে। এই ক্ষেত্রে কিন্তু এখানে 5 জন সদস্যের উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণটা 5 জনের সদস্যের নাম লিখতে হবে। 10 নম্বর কলমে কি আছে? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। 10 নম্বর পয়েন্টে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিখতে হবে। অর্থাৎ কোন ব্যাংক, অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি নাম্বার কিন্তু সকলে লিখতে হবে। এখানে কিন্তু 5টি সদস্যের কলাম রয়েছে। আপনার পরিবার যদি 2 জন হয় তাহলে 2 জন লিখবেন, যদি 3 জন হন 3 জন লিখবেন, 4 জন যে কজন হবে আপনি লিখবেন। এবং এখানে যে 5 জন রয়েছে, যদি 6 জন হয় 6 জনের লেখার প্রয়োজন নেই, 5 জনে লিখবেন। এবং ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যর ডিবিটি লিঙ্ক আছে কিনা একবার চেক করে নেবেন, যদি না থাকে সেটা করিয়ে নেবেন। এবং সেই নাম্বারটাই কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাড করতে বলছে এখানে। এবং 12 নম্বর কলমে আছে কি এপিক, অর্থাৎ সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশ নম্বর সহ দিতে হবে। অর্থাৎ নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 5 জন কম করে অন্তত আপনার ফ্যামিলিতে যদি 6, 7, 8, 9 জন থাকে তাহলে 5 জনের কিন্তু অ্যাপিক নাম্বার এখানে কিন্তু ইনপুট করতে হবে। এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ দুটোই উল্লেখ করতে হবে। এবার আসি বিভাগ। 12 নম্বর কলমে আছে বিভাগ, অর্থাৎ আপনি কি জেনারেল ক্যাটাগরিতে পড়েন, কিংবা আপনি আর্থিকভাবে দুর্বল পড়েন, কিংবা এসসি, এসটি, ওবিসি, পিভি, টিভি ইত্যাদি জনগোষ্ঠীর মধ্যে পড়লে সেটি কিন্তু উল্লেখ করতে হবে। এবং প্রয়োজনে কিন্তু যারা আসবেন তারা কিন্তু চেক করবে। পরের অংশ কি আছে? ক্ষয়ে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না। তারপরে 2 দাগে আছে যদি হ্যাঁ হয় তবে কোন ধরনের, AY, PHH, SPHH বা RKSY1, RKSY2 ভর্তুকিহীন, যে ধরনের হয় সেই ধরনের কিন্তু এই পাশের কলমে লিখতে হবে। তারপরে রয়েছে পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। যদি রেশন তোলেন, অনেকে তুলতে পারে না, দূরে থাকে কর্মক্ষেত্রে বা বাড়িতে অনেক সময় মিস হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রেগুলারলি যারা তোলেন তারা সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, যদি না তুলে থাকেন তাহলে না দেবেন। এখানে কিন্তু মিথ্যা বলার জায়গা নেই, যেহেতু সরকারের যে রেশন সামগ্রী সাধারণ মানুষ পান সেগুলো কিন্তু ডিজিটালাইজ হচ্ছে, অর্থাৎ আপনি মিথ্যা বললেই ধরা পড়ে যাবেন। সম্পদ, অর্থাৎ আপনার বাড়ির ধরন, বাড়িতে অর্থাৎ আপনার বাড়িতে 3টির বেশি পাকা বাড়ি আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। সেক্ষেত্রে কিন্তু ROR থেকে যে তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 3 আছে পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ সমস্ত পরিবারের সকল যারা আছেন তাদের কত শতক জমি আছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে। 4 আছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ 4 চাকার গাড়ি আছে কিনা এটি কিন্তু আপনাকে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশনও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। গাড়ির জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, অর্থাৎ আপনার বাড়িতে যদি জিপ বা ট্র্যাক্টর যে কোনো ধরনের 4 চাকা থাকে তাহলে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে আছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অর্থাৎ স্বাস্থ্য বিমা করা আছে কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন। তবে গ্রামাঞ্চলে আমি যতটা জানি এক্ষেত্রে বেশিরভাগই সদস্যদের স্বাস্থ্য বিমা নেই। আর যদি থেকে থাকে তাহলে আপনি লিখবেন সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে আছে। প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ কত টাকা করে আপনার প্রিমিয়াম দেন, সেক্ষেত্রে কিন্তু কটা আছে স্বাস্থ্য বিমা, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার আসি আয় পেশা কি, কোনো সদস্যের কি আয়,
পেশাগত কর প্রদান করেন কিনা, অর্থাৎ যে ট্যাক্স দেয় কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করতে হবে, প্যান কার্ড নম্বর দিতে হবে। পরিবারের যে সকল সদস্য আছে, অর্থাৎ কম করে যারা যদি সদস্য থাকে 5 জন, 5 জনের কিন্তু প্যান কার্ড নম্বর এখানে কিন্তু ইনপুট করতে হবে। কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কী ধরনের পরিবারের প্রধান কাজ করে থাকেন এবং অন্যান্য সদস্যরা কী ধরনের কাজ করে থাকেন। সেক্ষেত্রে সরকারি ক্ষেত্রে হলে সরকারি লিখবেন, বেসরকারি ক্ষেত্রে হলে বেসরকারি লিখবেন, বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত হলে সেটা লিখবেন। আংশিক সময়ের কর্মরত হলে সেগুলো লিখতে পারেন। অপরিযায়ী শ্রমিক, অর্থাৎ বাইরে রাজ্যে কাজ করে কিনা সেক্ষেত্রেও কিন্তু উল্লেখ করতে হবে। বেকার হলেও লিখতে হবে, অন্যান্য লিখতে হবে। মানে প্রত্যেকটা তথ্য কিন্তু পরিবারের প্রধান যিনি আছেন তার কিন্তু উল্লেখ করতে হবে, এবং পরিবারের সদস্য যারা আছেন কম করে 5 জন সদস্যের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। একই রকম সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র হলে বেসরকারি ক্ষেত্র টিক চিহ্ন আর কি, আংশিক সময়ের কর্মরত কিনা, বা পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, অন্যান্য বা অন্যান্য কিছু, এইগুলোর ব্যতীত যদি অন্য কিছু থাকে সেগুলো কিন্তু এখানে যদি হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন করতে হবে। তারপরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা লিখতে হবে, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যাও লিখতে হবে। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক চিহ্ন করবেন, যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত টিক চিহ্ন করবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবেন। যদি কোনো বাড়ি সর্বোচ্চ শিক্ষা থাকে মাধ্যমিক পাস তাহলে লিখবেন মাধ্যমিক, যদি থাকে মাস্টার ডিগ্রি লিখবেন, যদি থাকেন তার থেকে উচ্চগত যোগ্যতা আছে তাও সেগুলো উল্লেখ করবেন এখানে। কোনো সদস্যকেই কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা, অর্থাৎ তিনি যিনি আছেন পরিবারের তিনি কি বর্তমান কোনো মন্ত্রী বা সাংবিধানিক পদে আছেন কিনা, সেক্ষেত্রে পঞ্চায়েতের উল্লেখও করতে হবে, কিংবা প্রাক্তন কিনা সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি তিনি থেকে থাকেন এই পদে তাহলে সদস্য কোন পদে আছেন সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পান বাড়িতে কেউ তাহলে কিন্তু সেগুলি উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। তবে গ্রাম অঞ্চলে বেশিরভাগই মানুষ জিএসটি আওতায় পড়েন না, সেক্ষেত্রে নাই লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ আপনি বছরে কত টাকা পরিবার থেকে ইনকাম হয় সেই অঙ্কটা কিন্তু এখানে লিখতে হবে। দাগে কী আছে, অন্যান্য পরিচয় নথি। সিএতে আবেদন বর্তমান অবস্থায় কি আছে, পরিবারের প্রধানের প্রথম আরম্ভ হবে। যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে প্রযোজ্য আছে, অর্থাৎ আবেদন করা হয়েছে। যদি হয় তাহলে আবেদনের নাম্বার লিখতে হবে, আর ইস্যু করা হয়েছে যদি হয় তাহলে সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, অর্থাৎ আবেদন করেছেন জাস্ট সেখানে একটা আবেদনের নাম্বার আছে সেইটা লিখতে হবে, আবেদনের নাম্বারটা। আর যদি আপনার সার্টিফিকেট পেয়ে যান তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার আছে সেখানে কিন্তু লিখতে হবে। আর যার সিএতে আবেদন যারা করেননি সেক্ষেত্রে তাদের প্রযোজ্য নয়, লিখে দেবেন। পরিবারের কোনো সদস্য যদি সিএতে আবেদন করেন তা সেক্ষেত্রেই ওখানে কিন্তু আবেদনের যে নাম্বার আছে, কিংবা যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সেই সার্টিফিকেটের নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। আর যদি কেউ না করেন তাহলে প্রযোজ্য নয়, কলমে টিক চিহ্ন করতে হবে। এবং দুদাগে আছে অন্যান্য কিষাণ ক্রেডিট বা কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যে স্কিমগুলো রাজ্য সরকারের চালু করে রেখেছে সেগুলি আছে কি না। যদি থাকে পরিবারের প্রথম লিখতে হবে, যদি থাকে সেক্ষেত্রে নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে এবং কত তারিখে সেই কার্ডটি ইস্যু করা আছে সেই কার্ডে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে। এবং পরিবারের সমস্ত সদস্য যদি এই আওতাভুক্ত থাকেন তাহলে সমস্ত সদস্য আওতাভুক্তই লিখবে, যদি না থাকে, যদি একজন থাকে তাহলে একজনের উল্লেখ করবে। গেল যদি এসআইআর অর্থাৎ 2026-এর নামে বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি বিচারাধীন হয় তাহলে আপনি হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। আর যদি মনে করেন যে প্রযোজ্য নয়, যে এটা আমার মধ্যে নেই ট্রাইব্যুনালে, তাহলে প্রযোজ্য নয় লিখতে পারেন।
গেল। এবং পরিবারের সমস্ত সদস্যদের ক্ষেত্রেই কিন্তু এটি অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনাকে টিক চিহ্ন করতে হবে। পরে রয়েছে সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ আপনার বাড়িতে যে সমস্ত পরিবারের সদস্য রয়েছেন বা শিশু রয়েছেন তাদের বিবরণ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারা শিশু সদস্য সংখ্যা, প্রথম সদস্য সংখ্যা লিখুন, শিশুর নাম, কিসে পড়ে, কোন স্কুলে পড়ে ইত্যাদি কিন্তু লিখতে হবে, ছাত্র ও ছাত্রী কিনা, এবং সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর বিদ্যালয়ে পড়ে কিনা, বেসরকারি বিদ্যালয়ে পড়ে কিনা, স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসায় পড়ে কিনা, এছাড়া অন্য কোথাও অন্যান্য গুরুকুলে পড়ে কিনা, সেক্ষেত্রে আপনি অন্যান্য টিক চিহ্ন করতে পারেন। এবং প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে কিন্তু কম করে 4 জন শিশুর ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করতে হবে যদি থাকে। তারপর শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা লিখতে হবে। শিশু যদি টিকাকরণ হয় তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে লিখবেন, আর টিকাকরণ করা হয়নি সেক্ষেত্রে উল্লেখ করবেন। পরে আসছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের আওতার মাধ্যমে অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন কিনা, অর্থাৎ পিএম কিষাণ, কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, পরিবারের প্রধান পায় কিনা, পরিবারের প্রধানও পেতে পারে। সেক্ষেত্রে প্রধান যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে বা বয়স্ক হয়ে থাকে, বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতা ইত্যাদি পায় কিনা সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং শেষে যেটি রয়েছে ঘোষণা ও সম্মতি, এখানে কিন্তু আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ভালো করে জানতে হবে। এখানে কি আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে যদি কোনো ইনপুট আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় যে টাকা পাওয়া যাবে সেটি কিন্তু পাবেন না। এবং শেষে এখানে কিন্তু আপনাকে সই করতে হবে। এবং সরকারি আধিকারিকরা কিন্তু এই ফর্মটি যথাযথভাবে যাচাই করবেন। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো পরিবারটা কেমন হতে পারে বা পরিবার বলতে আপনি কি বুঝতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। কি আছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবং সর্বশেষ যে পার্টটি রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই কলমটা কিন্তু আপনাকে পূরণ করার কোনো প্রয়োজন নেই। সরকারিভাবে যারা করছেন তারাই কিন্তু এই ফর্মটি শেষ অংশে পূরণ করে দেবেন। ধন্যবাদ।